জাহিদুর রহমান সরকারের উপদেষ্টা দিল্লি বিমানবন্দরে যে ঘটনাটা ঘটেছে সেই পর্যায়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হচ্ছে তিনি জানিয়েছেন। আলোচনাটা কোন পর্যায়ে হচ্ছে? এই ধরনের পরিস্থিতি তৈরি হলো কেন? দায় কি শুধু ভারতীয়দের, নাকি বাংলাদেশের দিক থেকেও কোনো ভুল আছে, বা কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ জনাব মান্না ভাই, ধন্যবাদ আমার সহ আলোচক রতন ভাই সহ দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ভারত আমাদের একটা প্রতিবেশী এবং ভারতের সাথে আমরা একটা ভালো সম্পর্ক, মর্যাদা এবং সম্মানের সাথে আমরা রাখতে চাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে গত আওয়ামী লীগ সরকারের আমল থেকে ভারত একটা বিশেষ দলের প্রতি দুর্বলতার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে এখানে তাদের নির্দিষ্ট কোনো এজেন্ডা আছে, যার কারণে দেখবেন যে 15 বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, একটা নির্বাচনবিহীনভাবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন সম্পূর্ণ জোর করে। আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা পতনের পর হয়তো ভারতের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, কিন্তু আমরা সেটা দেখিনি। আমরা দেখেছিলাম নানা ধরনের প্রোপাগান্ডা বাংলাদেশ সম্পর্কে, সংখ্যালঘুদের উপর নির্যাতন, নানা ধরনের ভাবে তারা গল্প কাহিনী করে বাংলাদেশকে একটা মেলাইন করার চেষ্টা করেছিল। আগে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট ছিল, এখন একটা নির্বাচিত সরকার এসেছে এবং এই নির্বাচিত সরকারও চেষ্টা করছে তাদের সাথে সম্পর্কটা স্বাভাবিক করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেখি ইদানিং সীমান্তে উত্তেজনা, আমাদের পুষিনের একটা চেষ্টা করা হচ্ছে। এবং আপনি যে কথাটা বলছেন জাহিদুর রহমানের সাথে যে ঘটনাটা ঘটেছে, এটা কোনোভাবে তো কাম্য হতে পারে না। কারণ আমরা যতটুকু দেখেছি যে কূটনৈতিক চ্যানেলে ওনার সফর সম্পর্কে ওখানে এম্বাসিকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করার সব কিছু সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, এটা করেছে যে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে। এবং আমার কাছে এখানে মনে হচ্ছে যে একটু দৃষ্টিকটু এই কারণে মনে হচ্ছে যে উনি কিন্তু একা যায়নি, ওনার সাথে আরেকটা টিম ছিলেন, আরও লোক ছিলেন, আরও 5-6 জন ছিলেন মনে হয়, তাদেরকে প্রবেশ করতে দিয়েছে, শুধু ওনাকেই বসিয়ে রেখেছে। সুতরাং এখানে মেসেজ ক্লিয়ার যে বাংলাদেশ সম্পর্কে তাদের একটা নেগেটিভ অ্যাটিটিউড এখনো বিদ্যমান। না, সেটা আপনি কেমনি বলতে পারেন? টিমের সবাইকে দিল, তাকে দিল না? না, ওই এখন হলো গভর্নমেন্টের একজন উপদেষ্টা, আর যারা ছিলেন আমি যতটুকু দেখেছি তারা হলো গভর্নমেন্ট কর্মকর্তা এরকম। তো সুতরাং এই ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্ট আজকেও আমি দেখেছি যে এদের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে তারা কথা বলেছে। সুতরাং আমরা মনে করি যে এই ধরনের ঘটনা আমরা কোনোভাবে প্রত্যাশা করি না, বরং প্রতিবেশীকে তো আপনি চেঞ্জ করা যাবে না, কোনোভাবেই যাবে না, বরং আমরা মর্যাদা এবং সম্মানের সাথে যারা দুই দেশের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা যায় সেই দিকেই কিন্তু বাংলাদেশ চেষ্টা করে। এবং বাংলাদেশ কিন্তু বারবার বলে যাচ্ছে যে আমরা সম্মানের সাথে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রেখে আমরা সম্পর্কটা গড়ে তুলতে চাই। কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হয়। আজকেও আমি দেখে আসলাম যে মানে ওই যে যেটাকে বলে নো ম্যানস ল্যান্ডে, সেখানে 10টা লোককে যারা বাংলাদেশি হিসেবে তারা অভিহিত করেছে, কিন্তু বিভিন্ন সোর্স থেকে দেখা গেছে তারা ভারতের নাগরিক, তাদেরকে পুশিং করার জন্য চেষ্টা করে এবং তারা প্রায় 1 সপ্তাহ পর্যন্ত ওখানে বসে আছে। তো এই ঘটনাগুলি প্রমাণ করে যে তাদের নির্দিষ্ট একটা এজেন্ডা আছে। এখন হয়তো ভবিষ্যতে বোঝা যাবে যে এটা কত দূর যায়। কীরকম এজেন্ডা? বাংলাদেশকে একটা ডিস্টার্ব করা, বাংলাদেশকে একটা বাধ্য করা যে তাদের যা কিছু বলে তার সাথে একাত্রিত হওয়া, এরকম। যেমন গত সরকার, যেমন আপনার নিশ্চয়ই মনে আছে, আপনিও তখন রাজপথে ছিলেন, যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে আমি যা দিয়েছি কোনোদিন ভুলবে না। বলার কথা না, দেখেন আপনি 5 তারিখ পর উনি কিন্তু ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং ওখানে বসে কিন্তু উনি নানা কর্মকাণ্ড করেছেন। ভারত তো ভুলে নেই, সেটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, বলেন। তো সুতরাং আমার মনে হয় যে এই সকল ঘটনাই এই অস্থিতিশীল অবস্থা তৈরি করার ক্ষেত্রে কাজ করতে পারে। মানে ওনাদের উদ্দেশ্য একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা। শুধু অস্থিতিশীল অবস্থা তৈরি করবেই বা কেন? সেটার মধ্যে দিয়ে কিছু অর্জন করবার চিন্তা তো অর্জন করে, মানে শেখ হাসিনাকে যদি, যেমন আপনি দেখেন, আমরা দেখেছিলাম বিভিন্ন সময় যখন আলোচনা হয় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে দিয়ে শেখ হাসিনাকে আসার ব্যবস্থা, এই ধরনের দাবি দেওয়া তো আমরা ইনফরমালি শুনি। এখন কূটনৈতিক পর্যায়ে কতটুকু তারা প্রেশার করে এগুলো তো আমরা প্রকাশ্যে বুঝতে পারবো না।